বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বার্তা, মত প্রকাশে বাধা না দেওয়ার আহ্বান, ভোট পর্যবেক্ষণে 14 সদস্য বিশিষ্ট দল পাঠাবে কমনওয়েলথ। বিদ্রোহী প্রার্থী হওয়ায় একযোগে সারা দেশের 62 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দলের বিপক্ষে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি হাইকমান্ডের। কুমিল্লা 4 আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলে ফুরফুরে মেজাজে হাসনাত আব্দুল্লাহ। মূল প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতিতে প্রায় অপ্রতিরোধ হয়ে তরুণ ছাত্রনেতা। নির্বাচনের প্রচারণায় মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের জনসভায় নেতাকর্মীদের ঢল, সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। প্রতীক বরাদ্দের পরও জামায়াত জোটে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন, মিত্রদের সঙ্গে দূরত্ব কমাতে দফায় দফায় বৈঠক। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে তেল গ্যাসের বিশাল খনি আবিষ্কার, সঠিক ব্যবস্থাপনায় ঘুরবে অর্থনীতির চাকা বলছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্টের পর এবার গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় আনলেন আলাস্কা বিক্রির উদাহরণ। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রিনল্যান্ড ইস্যুর আড়ালে তেহরান আক্রমণের ছক কষছে ওয়াশিংটন, শঙ্কা আন্তর্জাতিক মহলের। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অভিবাসন নীতির বিরুদ্ধে বিভিন্ন শহরের রাজপথে নামছে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থীরা। এবার মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের শিকার মার্কিন প্রেসিডেন্টের বিমান। ট্রাম্পকে নিয়ে রওনা হয়ে আবার ফিরে আসতে হলো ঘাঁটিতে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন। নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ও সক্রিয় নজরদারি অব্যাহত রেখেছে, বিশেষ করে শান্তিপূর্ণ, নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ চাইছে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাক। ফারহান হক বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা সবসময় স্পষ্টভাবে বলেছি, নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ থাকবে। তিনি আরও যোগ করেন, নির্বাচনের সময় এবং পরে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। জাতিসংঘের এই মনোযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানো একটি সংকেত, যাতে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছতা বজায় থাকে। সংস্থাটির পক্ষ থেকে এই ধরনের মন্তব্য এমন সময় এলো যখন দেশে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে। মূলত নির্বাচনের আগে সহিংসতা রোধ এবং সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে জাতিসংঘের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। ফারহান হকের এই বক্তব্যে নির্বাচনের সময় নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি মনে করে, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং সেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটা অপরিহার্য। অন্যদিকে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তার মতে, ভোট কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মত প্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। এখানে কে নির্বাচিত হবে, পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে কে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত। এই বিষয়ে অন্য কোনো দেশের বলার কোনো অধিকার নেই। বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত আরও আশা প্রকাশ করেন, 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন ঘটেছে। সামনে আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি। নির্বাচন ব্যবস্থায় প্রশাসন এবং পুলিশ আর মাত্র 3 সপ্তাহ, এরপরে শুরু হবে ভোটের লড়াই। সেই লড়াইয়ে অংশ নিতে আশ্বাস, প্রতিশ্রুতি ও ভরসা দিয়ে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। এবারে নির্বাচনের শুরু থেকে আলোচনায় কুমিল্লা 4 আসন, কারণ এই আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিএনপি এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত 2 হেভিওয়েট প্রার্থী। তবে ঋণ খেলাপির অভিযোগে বুধবার বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়। ফলে আসনটিতে হাসনাত আব্দুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি হেসে খেলে এমপি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?
এমন প্রশ্ন থাকলেও আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই হাসনাতের। কারণ হাসনাত আবদুল্লাহর সঙ্গে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সর্দার, দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম। বুধবার প্রার্থীদের এসব প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক। কুমিল্লা 4 আসনে শাপলাকলি প্রতীক পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সি ছাড়া বিএনপির আর কেউ মনোনয়ন না নেয় আসনটিতে বিএনপির কিংবা অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। হাসনাতকে সমর্থন দিয়ে জামায়াত ইসলামের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি আর মনোনয়ন কেনেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হলেও অনেকটাই ফাঁকা মাঠ পাবেন হাসনাত আবদুল্লাহ। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের নির্বাচনকে ভবিষ্যতের জন্য আদর্শ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি হবে সেই পরীক্ষার ফাইনাল। বুধবার নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলার আহ্বান জানান। সিলেটের মানুষ আজান দিচ্ছে, আচ্ছা আজানটা হচ্ছে, আজানটা শেষ হয়ে যাক। বিএনপি নির্বাচনী প্রচার শুরু হলো পণ্যভূমি সিলেট থেকে। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য দেওয়ার সময় জোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আজান শুনে বক্তব্য থামিয়ে দেন তারেক রহমান। দুপুর 12টা 35 মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। এরপর দুপুর 1টার দিকে বক্তব্য শুরু করেন। একটু পরই মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনে বক্তব্য বন্ধ করে দেন তিনি। সকাল 10টা 50 মিনিটে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের এক পাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকেই রাত কাটিয়েছেন। এছাড়া সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভা স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। প্রতীক বরাদ্দ শেষ হলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন এখনও কাটেনি। কোথাও মনোনয়ন প্রত্যাহার না করা, কোথাও একাধিক দলের প্রার্থী মাঠে থাকা, সব মিলিয়ে জোটের ভেতরের সমন্বয় ঘাটতি এখনও প্রকাশ্যে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে এসব জটিলতার সমাধান হয়ে গেছে এবং শরিক দলদের প্রার্থীদের পক্ষেই মাঠে থাকবে জামায়াত। প্রতীক পাওয়ার পরও নরসিংদী 2, সুনামগঞ্জ 1, মৌলভীবাজার 3 ও চট্টগ্রাম 8 আসনে জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যদিও এসব আসন জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে মোট 13টি আসনে জোটের একাধিক দলের প্রার্থী রয়েছে। মৌলভীবাজার 4 আসন নিয়ে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের এবং ফরিদপুর 4 আসন নিয়ে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে টানাপোড়েন চলছে। সংশ্লিষ্ট দলগুলো এসব আসনে নিজেকে জোটের একক প্রার্থী হিসেবে দাবি করছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম বলেন, কর্মী সমর্থকদের চাপের কারণে 4 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তবে প্রতীক বরাদ্দ হলেও তারা নির্বাচনে থাকবেন না। শরিক দলের প্রার্থীরাই জোটের প্রার্থী হবেন এবং এ বিষয়ে বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। আদালতের নির্দেশে এক দফা স্থগিত হওয়ায় পাবনা 1 ও 2 আসনে এখনও প্রার্থিতা চূড়ান্ত হয়নি। বাকি 298 আসনের মধ্যে সমঝোতা অনুযায়ী জামায়াত 215, এনসিপি 30, বাংলাদেশ খেলাফত 23, খেলাফত মজলিস 12, এলডিপি 6, এবি পার্টি ও নেজামি ইসলামী পার্টি 3টি করে এবং বিডিপি 2টি আসনে একক প্রার্থী দিচ্ছে। 4টি আসন উন্মুক্ত রাখা হয়েছিল। এই হিসাবে জামায়াতের প্রার্থী সংখ্যা 218 হলেও পাবনা 1 ও 2 সহ দাঁড়িপাল্লা প্রতীকে মোট 220 আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল। তবে বরিশাল 5 আসনে প্রার্থী প্রত্যাহার করায় সংখ্যা কমার কথা থাকলেও বাস্তবে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন 225 জন।
ফরিদপুর ৪ আসনে জামায়াত প্রার্থী সরোয়ার হোসেন অভিযোগ করেছেন, জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ খেলাফতের প্রার্থী নিজেকে একক প্রার্থী দাবি করে অপপ্রচার চালাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফতের প্রার্থী দাবি করেছেন তিনিই জোট মনোনীত। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, জোটের কারণে জামায়াতের নিশ্চিত জয়ের মতো আসনগুলো ছেড়ে দিতে হয়েছে। এ কারণে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তর স্বার্থে সবাই মান অভিমান ভুলে গিয়ে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবেন। পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকা পদ্মা নদীর তীর ঘেঁষা এই এলাকায় গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 9 বছর আগে 2017 সালে এই রূপপুর প্রকল্পের কাজ শুরুর পর এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনার বিভিন্ন এলাকার ভোটারদের যেমন উচ্ছ্বাস আছে, সেই সাথে আছে নানা শঙ্কাও। আমরা চাই যে দলই ক্ষমতায় যাক, যাতে কোনো গন্ডগোল ফাসাদ না হয়, হানাহানি না হয়, এই ধারণা দিয়ে চাই। তারা চান এমন কেউ নির্বাচিত হোক যারা সাধারণ মানুষের এসব সমস্যার সমাধানকেই সবচেয়ে গুরুত্ব দেবে। এলাকাতে এখন অধিকাংশই হসলে ধর্ষণ, শিশু ধর্ষণ, কোনো নারীরা সামাজিকভাবে ভালোভাবে চলাফেরাই করতে পারে না, রাস্তাঘাটে ঝুঁকিপূর্ণভাবে আমাদের চলাফেরা করা লাগে। এখন তো কোনো স্বাধীনতাই নাই মেয়েদের। সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা, যেখানে সন্ত্রাস থাকবে না। তারপরে এই যে বাচ্চা কাচ্চাকে আমরা শান্তি মতো কোথাও দিয়ে পাঠাতে পারবো, ভয় থাকবে না, এমন একটা বাংলাদেশ চাই। তারা ভোটের সময় আত্মাত মিল করবি, সব করবি, কিন্তু ভোট হয়ে গেলি আর কেউ নাই, তখন আমার চিনবিলে। ভোটারদের সাথে কথা বলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাবনার 5টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। তারা বলছেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। 2001 সালে বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করে জেলার 2টি আসনে জয় পেয়েছিল জামায়াতের প্রার্থীরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর নিজ এলাকাও এখানে, যে কারণে এই জেলায় জামায়াতের অবস্থানও তুলনামূলক শক্ত। আমরা তো পাবনা 5টা আসনের মধ্যে 5টাই আশাবাদী, তবে জামায়াত ইসলামের নির্বাচনের দৃষ্টিকোণ থেকে এ বি ক্যাটাগরি আছে। এখন এগুলো মিডিয়ার সামনে খুব বেশি আপনাদের প্রয়োজন নেই, তবে এখন সবগুলোই এ ক্যাটাগরিতে এসে গেছে, এটাই বলা যায়। জনগণের যে সাপোর্ট, তাতে আমাদের পাবনা 5টা আসনেই এ ক্যাটাগরিভুক্ত, এবং আমরা আশাবাদী 5টা আসনেই আমরা বিজয় লাভ করব। অন্যদিকে বিএনপির শক্ত অবস্থান থাকলেও কয়েকটি আসনে এখনও ভোটের মাঠে আছে বিদ্রোহী প্রার্থী, যা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে দলকে। দলটির এই নেতার দাবি, একটি বাদে বাকি সব আসনেই জিততে পারে বিএনপির প্রার্থীরা। 5 আসনের এক বাক্যে আমরা বলে, সেটা আমাদের পাবনার সুতানগরের ওখানে জামাতের কোনো অবস্থানই নাই। পাবনা 5 শিমুল বিশ্বাস, তার সাথে কোনো তুলনাই হয় না। আমি যদি বলি আমার কথা, আমি বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি অবদান রাখিনি। হাসান জাভেদ তুহিন পাবনা 3, এখানে হাসান জাভেদ তুহিন নিজে একটা প্রতিষ্ঠান। এখন আমাদের সাথে আলাদা হয়ে গেছে, ওখানে স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী খুবই দুর্বল। কিন্তু সার্বিক রাজনীতিতে যদি দেশের মানুষ যদি মনে করে যে বিএনপিকে আমাদের সামনে দিকে এগিয়ে দিতে হবে, তাহলে সেখানে পরিবর্তন হতে পারে। গত নভেম্বরে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঈশ্বরদীতে, যে কারণে এবার নির্বাচন ঘিরে ভোটারদেরও বাড়ছে নানা দুশ্চিন্তা। মুকিমুল আহসান, বিবিসি নিউজ বাংলা, পাবনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বিশ্লেষণ। এই বিশ্লেষণে এবারের নির্বাচনের প্রার্থী ছাড়াও গত 5টি নির্বাচনের প্রার্থীদের তথ্যের বহুমাত্রিক তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এই সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981। এতে 51টি রাজনৈতিক দলের পাশাপাশি 13% স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ইসলামী দলগুলোর প্রার্থী 36%। এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হয়েছেন 1696 জন। মোট 1981 জন প্রার্থী, এদের মধ্যে 249 জন স্বতন্ত্র, অর্থাৎ 13% স্বতন্ত্র। এবারের নির্বাচনে আপনারা শুনেছেন, দেখেছেন যে ইসলামপন্থী, এবং আপনারা প্রতিবেদন করেছেন, ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং মোট প্রার্থী 36% ইসলামপন্থী দলগুলোর।
ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীদের মধ্যে নারীর সংখ্যা 4.02%, শতাংশ হিসেবে, যা গত 3টি নির্বাচনের তুলনায় কম। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটে 466 জন প্রার্থীর মধ্যে নারী 24 জন। অন্যদিকে জামায়াতে ইসলামের জোটের 539 জন প্রার্থীর মধ্যে নারী 6 জন। প্রতিবারের মতো এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অনুপাত অত্যন্ত নগণ্য। যে জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী। টিআইবির হলফনামা বিশ্লেষণে দেখা যায় ত্রয়োদশ নির্বাচনে সবচেয়ে বেশি 48.48% প্রার্থী ব্যবসায়ী, 12.61% নিয়ে দ্বিতীয় স্থানে শিক্ষক এবং 11.56% নিয়ে আইনজীবীরা তৃতীয় স্থানে অবস্থান করছেন। প্রার্থীদের আয় বিশ্লেষণ করে টিআইবি জানায় ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের 124 জনের বাৎসরিক আয় কোটি টাকার উপরে। তবে 3,75,000 টাকার নিচে আয় করেন এমন প্রার্থীর সংখ্যা অন্তত 550 জন। সম্পত্তির হিসাবে দেখা যায় এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মোট অস্থাবর সম্পদের পরিমাণ 6,188 কোটি টাকা, যার মধ্যে 100 কোটি টাকার উপর সম্পদ আছে 27 জনের আর 1 কোটি টাকা সম্পদ আছে 1166 জনের। অস্থাবর সম্পদের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদের মালিক চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। তার সম্পদের পরিমাণ 599 কোটি 70 লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী SAK একরামুজ্জামান। তার সম্পদের পরিমাণ 414 কোটি 1 লাখ টাকা। শীর্ষ 10 সম্পদশালীদের মধ্যে 7 জনই বিএনপির প্রার্থী। জমির মালিকানার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছেন চট্টগ্রাম 13 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আব্বাস। তার কৃষি ও অকৃষি জমি মিলে মোট 1290 একর জমি রয়েছে। জমির মালিকানায় দ্বিতীয় অবস্থানে আছেন দিনাজপুর 5 আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। তার জমির পরিমাণ 236.88 একর, যদিও বাংলাদেশে বৈধভাবে জমির মালিকানার সীমা 100 বিঘা। আর জমির মালিকানার যদি সীমা নির্ধারিত সীমা লঙ্ঘন করার কারণে প্রার্থিতা বাতিল হবে, এই ধরনের সুনির্দিষ্ট আইন আমাদের জানা মতো আইনগত বিধান আমাদের নেই। সেই কারণে নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে হয়তো তেমন কিছু করার নেই, কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলোর অন্য সংস্থাগুলোর দায়িত্ব আছে, কারণ বৈধ যে সীমারেখা সেটা যারা লঙ্ঘন করেছেন তাদেরকে অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতে আনতে হবে। এবং বাস্তবে কিন্তু এটি যদি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো রাষ্ট্রের অধিকার আছে, দায়িত্ব আছে কনফিসকেট করার। যেটা সীমারেখা আছে সেটি বাজেয়াপ্ত করে এটা আমরা ভূমিহীনদেরকে বিতরণ করার কথা আগের বারও বলেছিলাম, এবারও বলছি। স্থাবর অস্থাবর সম্পদ মূল্যের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 100 কোটি টাকার মালিক 27 জন। এর মধ্যে 500 কোটি টাকার উপরে 3 জন প্রার্থী বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন। তালিকায় প্রথমে আছেন চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আমিনুল ইসলাম, ফেনীর আব্দুল আওয়াল মিন্টু, কুষ্টিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার। ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মধ্যে ঋণগ্রস্ত প্রার্থী 25.57% বা 507 জন। তাদের মোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ঋণ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী ASK একরামুজ্জামান। তার ঋণের পরিমাণ 3,155 কোটি 75 লাখ টাকা। দ্বিতীয় স্থানে আছেন হবিগঞ্জ 4 আসনের বিএনপির প্রার্থী SM ফয়সল। তার ঋণের পরিমাণ 2,041 কোটি 48 লাখ টাকা। 1470 কোটি 82 লাখ টাকা ঋণ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব। এসব ঋণ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া। খেলাপির বিষয়টাকে নির্বাচন কমিশন আরো একটা দিক থেকে এবার সুযোগ করে দিয়েছে, যেটারও আবার অনেকে সুযোগ নেয়, যে কারণে রিটার্নিং অফিসারকে এটা বলতে হয়েছে যে মানুষ হিসাবে শোধ করে দেন। এটি তার বলার কথা না, উচিত না, বলা উচিত ছিল। তার অবস্থানটা সুদৃঢ় থাকা উচিত ছিল। যেটি সুযোগটা করে দিয়েছে সেটা হচ্ছে এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে 1 দিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। টিআইবি জানায় এবারের নির্বাচনে 21 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ছিল, যা তারা ত্যাগ করেছেন। কিন্তু নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন এমন প্রার্থীর মধ্যে কমপক্ষে 2 জনের ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে বলে জানায় টিআইবি। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন।
কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি, এবং তারা দুজনেই ব্রিটিশ নাগরিক ছিলেন বা আছেন। ত্রয়োদশ নির্বাচনে এমন অন্তত 259 জন প্রার্থী রয়েছেন যাদের চেয়ে তাদের উপর নির্ভরশীল সদস্য এবং স্বামী স্ত্রীর সম্পদ বেশি। সবশেষ অষ্টম বেতন কমিশন গঠিত হয় 2013 সালে, যা কার্যকর হয় 2015 সালে। এরপর দীর্ঘ প্রায় 1 দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দিয়ে 2025 সালের 27 জুলাই গঠন করা হয় 23 সদস্যের নবম বেতন কমিশন। তবে নির্ধারিত সময়ের 26 দিন আগেই প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। 21 জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন উপস্থাপন করেন কমিশন প্রধান জাকির আহমেদ। কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য 20টি স্কেলে বেতন সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, আর সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ 20তম গ্রেডের আগে যাদের মূল বেতন 8,250 টাকা ছিল, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে তারা পেতেন 16,950 টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী 20তম গ্রেডের চাকরিজীবীরা যাদের মূল বেতন 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, ভাতা সহ তারা পাবেন 41,908 টাকা। একইভাবে 19তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা বৃদ্ধি পেয়েছে। তবে সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম করা হয়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তবে এতে সরকারি সেবার মান কতটুকু বাড়বে সেই প্রশ্ন তার। তাদেরকে বেতন দেওয়া হয় জনগণকে সেবা করার জন্য, কিন্তু জনগণ যখন সেবাটা চাইতে যায় তখন কিন্তু সেই বেতনের বাইরে তারা অন্য আরেকটা অ্যাডিশনাল কিছু চায়। তো সেই যে প্র্যাকটিসটা, অর্থাৎ দুর্নীতি এবং ঘুষ, এগুলোর যে একটা চর্চা হয়ে গেছে, সেটা কমবে বলে আমি আশা করি। সেটা যদি না কমে এবং তারা যদি এইটাই মনে করে যে আমি বেতন পাচ্ছি জাস্ট চাকরি রাখার জন্য, আর সেবা দেওয়ার জন্য আমাকে কিছু এডিশনাল দিতে হবে, সেই দৃষ্টিভঙ্গিটা বজায় থাকলে তো আর সরকারের অর্থেরও অপচয় হচ্ছে এবং সরকারি সেবাও পাচ্ছে না। এবং মনে রাখতে হবে যে এই অর্থটা কিন্তু মানুষের করের টাকায় যাচ্ছে। কমিশনের প্রতিবেদনে আরও যেসব প্রস্তাব রয়েছে সেগুলো হলো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থা সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, সরকারি দপ্তরসমূহে ভাতাসমূহ পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে আরও 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন। নতুন সরকারের জন্য বাড়তি এই অর্থ জোগাড় করাকে চাপ ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। প্রস্তাবনা খুব সুন্দর রয়েছে, কিন্তু অর্থ কোথা থেকে আসবে সেটা বর্তমান সরকার কিংবা ভবিষ্যতের সরকার সবার জন্যই একটা সমস্যা এবং একটা স্ট্রাগল হবে। কারণ আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণ, রাজস্ব আয়, ট্যাক্স বাড়ানো, এগুলো যদি না করতে পারি তাহলে এটা সরকারের পক্ষে মেটানোটা খুবই সমস্যার বহুল হবে। এবং আগামী সরকার যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে তাদেরকে এটা ধাপে ধাপে করতে হবে এবং অবশ্যই অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন বাড়াতে হবে। এটা ব্যাংক ঋণ দিয়ে কিংবা বিদেশিদের কাছ থেকে সাহায্য নিয়ে সেইভাবে কিন্তু এটা মেটানো যাবে না। তিনি বলেন, রাজস্ব আদায়ের মাধ্যমে বাড়তি এই অর্থ জোগাড় করা সম্ভব না হলে বাড়বে বাজেট ঘাটতি, যা উন্নয়ন ব্যয়কে সংকুচিত করে কর্মসংস্থানকে বাধাগ্রস্ত করবে। যেহেতু সরকারের রাজস্ব আয় কিন্তু তেমন ভাবে বাড়ছে না, খুব সামান্য ভাবে বাড়ছে, আবার সরকারের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে, তার বিপরীতে উন্নয়ন ব্যয় কমছে, যেটা কিনা উল্টো হওয়া উচিত, যে পরিচালন ব্যয়টা কমবে আমরা, কারণ সেটা তো আর অত প্রোডাক্টিভ না। তারা সেবা দিচ্ছে, সেখান থেকে পরিচালন ব্যয়ের মাধ্যমে জনগণ সেবা পায়, কিন্তু উন্নয়ন ব্যয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। তো সেটা যদি না বাড়ে তাহলে অর্থনীতিতে বেকারত্ব ঘুচবে না।
তিনি মনে করেন সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে, যা বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ বাড়াবে। উচ্চ মূল্যস্ফীতির একদিকে রয়েছে এবং বেতন বাড়লে আরেকটা সেক্টরের বেতন বাড়লে তারা যে অর্থ বাজারে ব্যয় করবে বিভিন্ন কেনাকাটাতে, তো সেটার ফলে কিন্তু মূল্যস্ফীতির একটা চাপ বাড়তে পারে। এটা একটা আশঙ্কা, অর্থাৎ যাদের বেতন বাড়েনি তাদের উপরে যে এটা বেশি করে পড়বে, তার মানে একটা অলরেডি একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। তাহলে অন্য খাতগুলো বেতন বাড়াচ্ছে না কেন, তারাও বাড়াতে পারে, সেখানে কি তাদের সক্ষমতা আছে কিনা? ব্যক্তি খাতের যে ব্যবসা বাণিজ্য সেখানে তো অনেকখানি ভাটা করেছে, কি বিনিয়োগ নাই, তারপরে তাদের ব্যবসার আকার বাড়ছে না, অনেকেই ছোট করছে। তো সেই প্রেক্ষিতে তাদের পক্ষে কতখানি বেতন বাড়ানো সম্ভব হবে সেটা কিন্তু সন্দেহের বিষয়। সেজন্য একেবারে নয়, ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের সুপারিশ এই অর্থনীতিবিদের। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য এলো আশার খবর। দেশটির খায়রুন পাখতুনখোয়া প্রদেশে তেল ও গ্যাসের বিশাল নতুন মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদন কোম্পানি OGDCL। এই আবিষ্কার পাকিস্তানের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। OGDCL এর তথ্য মতে বারাকজাই এলাকার নতুন খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় ৯,৮৮০ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করা হচ্ছে, যা পাকিস্তানের মোট দৈনিক তেল উৎপাদনের প্রায় 14.৫%। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে ৬৬,০০০ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, এই নতুন আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়ক হবে। পাশাপাশি দেশে হাইড্রোকার্বন রিজার্ভ আরও সমৃদ্ধ হবে, যা দীর্ঘমেয়াদী অর্থনীতিকে স্থিতিশীল করতে ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে পাকিস্তান জ্বালানি ঘাটতি ও ব্যয়বহুল আমদানির উপর নির্ভরতার কারণে আর্থিক চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় জ্বালানি আমদানিতে বাড়ছে সংকট। এমন বাস্তবতায় এই তেল ও গ্যাসের খনি আবিষ্কারকে বড় স্বস্তির খবর হিসেবে দেখছে ইসলামাবাদ। গত বছর পাকিস্তান সরকার 3টি অফশোর ও 2টি অনশোর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে 5টি চুক্তি স্বাক্ষর করে। নতুন এই আবিষ্কার সেই উদ্যোগেরই বাস্তব প্রতিফলন। বিশ্লেষকদের মতে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে থমকে যাওয়া পাকিস্তানের অর্থনীতির চাকা আবারও ঘুরতে পারে। শীতল বরফে আচ্ছাদিত গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ যখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের প্রেক্ষাপটে তিনি ইতিহাসের পাতায় ফিরে টেনেছেন আলাস্কার উদাহরণ। পুতিন বলেন, গ্রিনল্যান্ড ইস্যুটি সরাসরি রাশিয়ার জন্য কোনো সমস্যা নয়, তবে যুক্তরাষ্ট্র যে অতীতেও ভূখণ্ড কিনেছে সেটি মনে করিয়ে দিতে তিনি 1867 সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার প্রসঙ্গ তুলে ধরেন। সেই সময় প্রায় 17,17,000 বর্গ কিলোমিটার আয়তনের আলাস্কা কিনতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে দিয়েছিল $7.2 মিলিয়ন। রাশিয়ার প্রেসিডেন্টের হিসাব অনুযায়ী মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করলে সেই অর্থের বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $158 মিলিয়ন। আর আয়তনে আলাস্কার চেয়েও বড় গ্রিনল্যান্ড, যার আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। সেই তুলনায় গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য হতে পারে আনুমানিক $200 থেকে $250 মিলিয়ন। আর এমনই ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রিনল্যান্ড কেনার প্রসঙ্গ নতুন নয়। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $100 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিকলোনাইজেশনের যুগে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহের পেছনে রয়েছে দ্বীপটির কৌশলগত অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। বরফে ঢাকা এই দ্বীপে রয়েছে দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম, জিঙ্ক ও বিশাল মৎস্য সম্পদ। ট্রাম্প যদি গ্রিনল্যান্ড কিনতে সক্ষম হন, তাহলে গুরুত্বপূর্ণ খনিজ বাজারে চীনের প্রভাব কমানো সম্ভব হবে, আর এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর্কটিক অঞ্চলে বরফে মোড়া দ্বীপ গ্রিনল্যান্ড সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতি আলোচনায় শীর্ষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন। এমনকি এটিকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। এর আগেও ইতিহাসে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিল ওয়াশিংটন। 1946 সালে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কের কাছে $100 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব বাস্তবায়ন না হলেও আজ সেটি ট্রাম্পের বক্তব্যে নতুন করে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, গ্রিনল্যান্ড ইস্যুকে সামনে এনে কি যুক্তরাষ্ট্র আসলে অন্য কোনো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, নাকি এই ইস্যুর আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি সংঘাতের পথে এগোচ্ছে?
বিশ্লেষকদের মতে সরাসরি সম্পর্ক না থাকলেও গ্রিনল্যান্ড প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক ও ভূরাজনৈতিক কৌশলেরই অংশ। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরেও বাড়ছে উত্তেজনা। দেশটির অভ্যন্তরীণ আন্দোলন, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগীদের তেহরানে সম্ভাব্য সামরিক হামলার নতুন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আলোচনায় তিনি একাধিকবার একে চূড়ান্ত হামলা হিসেবে উল্লেখ করেছেন, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ট্রাম্প। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে হোয়াইট হাউস ও পেন্টাগন ইরানের বিরুদ্ধে একাধিক অপশন প্রস্তুত করেছে। এর মধ্যে রয়েছে সরকার পতনের পরিকল্পনা এবং ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোয় সীমিত হামলার প্রস্তাব। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। যদিও এর জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নতুন হামলা হলে ইরান কোনো সংযম দেখাবে না। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড থেকে মধ্যপ্রাচ্য এই সমান্তরাল তৎপরতা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তি প্রদর্শনের কৌশল, যার সবচেয়ে বিপজ্জনক কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ইরান। কঠোর অভিবাসন নীতি ও আইসিই ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মিনেসোটায় এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে নীতি নির্ধারকদের ওপর চাপও জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার এই কর্মসূচি পালন করে বামপন্থী সংগঠন ইনডিভিজিবল, 50501, বিভিন্ন শ্রমিক উন্নয়ন ও তৃণমূল সংগঠন। এ সময় বিক্ষোভকারীরা আইসিই এর অভিযান ও জোরপূর্বক অভিবাসন নির্বাসনের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত 7 জানুয়ারি মিনিয়াপলিসে 37 বছর বয়সী এক মার্কিন নাগরিক আইসিই কর্মকর্তার গুলিতে নিহত হওয়ার পর। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, তদন্ত থেকে তাদের সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার একতরফা পদক্ষেপ নেয়। এরপর থেকেই মিনেসোটা রাজ্যসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল, নিউ মেক্সিকো সান্দাবেতে হাজারো মানুষ রাস্তায় নামে। অনেক শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিবাদে যোগ দেয়। বিক্ষোভকারীরা বলেন, আইসিইর অভিযান কমিটিকে নিরাপদ নয়, বরং ভয় ও সহিংসতা বাড়াচ্ছে। মানবাধিকার সংস্থা ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে আইসিই এর জন্য বিপুল অর্থ বরাদ্দ ও জবাবদিহিতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। সাম্প্রতিক জরিপেও দেখা গেছে সাধারণ জনগণের বড় অংশ আইসিই এর কঠোর কৌশল সমর্থন করছে না। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এখনও নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। এর মধ্যে আন্দোলনকারীরা বলছেন, অভিবাসন নীতিতে সংস্কার ছাড়া এই অস্থিরতা থামবে না। পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত বিমান হিসেবে ধরা হয় এয়ারফোর্স ওয়ানকে। সেই বিমানে চড়ে সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক ওই সময় মাঝ আকাশে হঠাৎ ঘটে বিপত্তি। বিমানে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। ট্রাম্পকে নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশ থেকে ঘাঁটিতে ফিরে আসে সেই বিমান। হোয়াইট হাউসের বিবৃতি দিয়ে জানানো হয়, সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার রাতে ওড়ার কিছুক্ষণ পর মেরিল্যান্ড সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এন্ড্রিউতে ফিরে গিয়েছে বিমানটি। প্রেসিডেন্ট সহ বাকিরা সবাই নিরাপদেই নেমেছেন। তবে এর জন্য ট্রাম্পের দাভোস সফর বাতিল হচ্ছে না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারলিন লেভিট জানান, অন্য বিমানে দাভোস যাবেন প্রেসিডেন্ট। এর প্রায় 2 ঘন্টা পর দাভোসের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্প। বৈদ্যুতিক সমস্যায় সৃষ্ট এই ত্রুটির জন্য নির্ধারিত সময়ে প্রায় 3 ঘন্টা পরে দাভোসে পৌঁছান তিনি। সেখানে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এয়ারফোর্স ওয়ান বিমানে চেপে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আচমকা সেটি ফিরিয়ে এনে অবতরণ করা হয় মেরিল্যান্ড জয়েন্ট বেস এন্ড্রিউতে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।